জিরায়া নারুটো দুনিয়ার অন্যতম বর্ণময় একজন শিনবি। তো আজকের এই আলোচনায় আমরা তার শক্তি আর রেখে যাওয়া উত্তরাধিকারের একদম গভীরে যাব। জিরায়ার পরিচয়টা কিন্তু শুরুই হয় তার উপাধি দিয়ে। তিনি ছিলেন ৩ লেজেন্ডারি শানিনের একজন। এই সম্মানটা তিনি আর তার ২ সঙ্গী মানে ওরোচিমারু আর সুনাদে একটা মহাযুদ্ধে অর্জন করেছিলেন। আর ঠিক তখন থেকেই তারা শিনবি দুনিয়ার জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন। কিন্তু যেটা তাকে সত্যি সবার থেকে আলাদা করে তুলেছিল সেটা হলো তার টোড সেজ স্ট্যাটাস। ওই যে রহস্যময় মাউন্ট মায়োবোকু, সেখানে কঠোর সাধনা করে তিনি প্রকৃতির শক্তিকে নিজের মধ্যে ধারণ করার এক অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করেন। তো চলুন দেখে নেওয়া যাক জিরায়ার অবিশ্বাস্য ক্ষমতার এই দিকগুলো কি কি ছিল। আচ্ছা, জিরায়ার আর্সেনালের আলোচনাটা শুরু করা যাক এমন একটা জুৎসু দিয়ে যেটা তিনি তার সবচেয়ে বিখ্যাত ছাত্রকে শিখিয়েছিলেন। অনেকেই হয়তো এতক্ষণে ধরে ফেলেছেন কোনটা। একদম ঠিক, রেসেনগান। এটা বিশুদ্ধ চক্রশক্তির একটা ঘূর্ণায়মান বল আর ক্লোজ রেঞ্জ অ্যাটাকের জন্য ভয়ঙ্কর রকমের শক্তিশালী। জিরাইয়া এই কৌশলে এতটাই দক্ষ ছিলেন যে তিনি এটাকে নারুটোর জন্য একটা ফাউন্ডেশনাল টেকনিক বা ভিত্তি কৌশল হিসেবে শিখিয়েছিলেন। রাসেনগান তো খুবই শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু জিরায়ার আসল পরিচয় তার সিগনেচার স্টাইলটা কিন্তু আসে টোড বা ব্যাঙের সাথে তার পার্টনারশিপ থেকে। আর এই জন্যই তো তিনি টোড সেজ হিসেবে পরিচিত। তার সবচেয়ে পরিচিত কৌশল অবশ্যই সামানিং জুৎসু। এটা দিয়ে তিনি গামাবন্টার মতো বিশাল শক্তিশালী ব্যাঙেদের যুদ্ধক্ষেত্রে ডেকে আনতেন। একবার ভাবুন তো, একটা আস্ত বিল্ডিংয়ের সমান বড় ব্যাঙ যখন কারো পাশে দাঁড়িয়ে লড়ে। কিন্তু কথা হলো, জিরাইয়ার এই ব্যাঙ ভিত্তিক কৌশলগুলো কিন্তু শুধু মারামারি বা ধ্বংসের জন্য ছিল না, এগুলো ছিল অবিশ্বাস্য রকমের স্ট্র্যাটেজিক, এমন সব ফাঁদ যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। যেমন ধরুন টোড মাউথ ট্র্যাপ। এই জুৎসুটা ব্যবহার করে জিরাইয়া তার শত্রুদের একটা বিশাল ব্যাঙের পেটের ভেতরেই বন্দি করে ফেলতে পারতেন। মানে আক্ষরিক অর্থেই একটা জীবন্ত কারাগার, যেখান থেকে পালানোর কোনো পথই খোলা থাকতো না। আর এই কৌশলটা কতটা শক্তিশালী তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইটাচি উচিহা। আকাতসুকির ইটাচির মতো একজন লেজেন্ডারি শিনোবিকেও কিন্তু এই ভাত থেকে বেরোনোর জন্য তার সবচেয়ে শক্তিশালী জুৎসু আমাতেরাসু ব্যবহার করতে হয়েছিল। ভাবা যায়। জিরায়ার আসল প্রতিভাটা বোঝা যায় তার কম্বিনেশন অ্যাটাকে। তিনি কিন্তু একা লড়তেন না, তার সঙ্গীদের সাথে মিলে একটা ইউনিট হিসেবে কাজ করতেন। যেমন ধরুন তার ব্যাং সঙ্গীরা চারদিকে ভয়ঙ্কর দাহ্য তেল ছড়িয়ে দিত, আর জিরায়া তিনি তার ফায়ার স্টাইল জুৎসু দিয়ে সেই তেলে আগুন ধরিয়ে দিতেন। আর তার ফলাফল এক বিশাল অপ্রতিরোধ্য আগুনের সমুদ্র, যা যে কোনো শত্রুকে এক মুহূর্তের মধ্যে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো এই সব কৌশলগুলো মিলে জিরাইয়াকে তো এমনিতেই ভয়ঙ্কর শক্তিশালী করে তুলেছিল, কিন্তু এখন আমরা তার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিপজ্জনক রূপটা নিয়ে কথা বলবো, সেনজো মোড। এটা এমন একটা অবস্থা যেখানে একজন শিনোবে প্রকৃতির অফুরন্ত শক্তিকে নিজের শরীরের মধ্যে ধারণ করেন, প্রকৃতির সাথে একদম এক হয়ে যান। আর এটাই ছিল জিরাইয়ার ক্ষমতার একেবারে চূড়া, তার শক্তির চূড়ান্ত শিখর। আর এই সেজ মোড অ্যাক্টিভেট হলে কি হতো, তার গতি, শারীরিক শক্তি, রিফ্লেক্স, এমনকি সেন্সরি পারসেপশন বা সংবেদনশীলতা সব কিছুই নাটকীয়ভাবে বেড়ে যেত। মানে তিনি এমন এক স্তরে পৌঁছে যেতেন যা সাধারণ শিনোবিদের ধরাছোঁয়ার অনেক বাইরে। কিন্তু মজার ব্যাপার হলো, তার সবচেয়ে শক্তিশালী এই অবস্থাতেও জিরায়া কিন্তু একা ছিলেন না। 2 প্রবীণ টোড সেজ, ফুকাসাকু আর সীমা, তার কাঁধে বসে তাকে সেজ মোড ধরে রাখতে সাহায্য করতেন আর যুদ্ধেও সহায়তা করতেন। আসলে এটাই ছিল জিরায়ার দর্শন। আসল শক্তি বন্ধুত্ব আর পার্টনারশিপেই লুকিয়ে থাকে। আর এই টিমওয়ার্কের ফলে জন্ম নেয় এক মারাত্মক জেনজুৎসু। এটা ছিল একটা সাউন্ড বেসড বা শ্রবণীয় মায়াজাল, যা ওই 2 ব্যাং তাদের গানের মাধ্যমে তৈরি করত। আর এটা এতটাই শক্তিশালী ছিল যে পেইনের মতো প্রায় অপ্রতিরোধ্য একজন শত্রুকেও কিন্তু এটা কিছুক্ষণের জন্য পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। তবে জিরায়ার গল্পটা কিন্তু শুধু তার যুদ্ধ আর জুৎসুর মধ্যে সীমাবদ্ধ না, তার আসল লেগেসি বা উত্তরাধিকার ছিল আরও অনেক গভীর, অনেক বড়। ভেবে দেখুন, তিনি ছিলেন একজন শিক্ষক,
যিনি চতুর্থ হোকাগে মিনাতো আর ভবিষ্যতের নায়ক নারুটো দুজনকেই পথ দেখিয়েছেন। আবার অন্যদিকে তিনি ছিলেন একজন মাস্টার স্পাই, মানে দক্ষ গুপ্তচর, যার ইনফরমেশন নেটওয়ার্ক পুরো শিনোবি দুনিয়া জুড়ে ছড়ানো ছিল। তিনি শুধু একজন পাওয়ারফুল ফাইটারই ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের অন্যতম জ্ঞানী এবং অভিজ্ঞ একজন যোদ্ধা। আর এখান থেকেই আমরা তার আসল উত্তরাধিকারটা বুঝতে পারি। তার শক্তি শুধু তার জুৎসুতে ছিল না, বরং তার জ্ঞান, তার দর্শন আর তার ছাত্রদের মধ্যে দিয়েই তা বেঁচে ছিল। আর সব শেষেই এটাই আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সেজ মোডের একজন মাস্টার, একজন কিংবদন্তি গুপ্তচর, এত শক্তি, জ্ঞান আর অভিজ্ঞতা যার আছে, এমন একজন সম্পূর্ণ শিনোবি কি সত্যিই হারানো সম্ভব, নাকি তার শেষটা আসলে অন্য কোনো বড় কিছুর সূচনা ছিল?